ডায়াগনোসিস হয়ে যাবার পরে চিকিৎসার কি কি আসলে ধাপ আছে সেটি যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন। বিরাট চ্যাপ্টার। আপনি আমার দর্শকদেরকে মেডিকেল কলেজে নিয়ে যেয়েন না, একেবারে বোধগম্য করে কি কি অপশন আছে। তো মেইন হচ্ছে যে পার্কিনসন্স ডিজিজের মেইন এরেনাটা হচ্ছে, আপনাকে আমার পেশেন্টদেরকে আমি যেটা বুঝাই যে এখনো পর্যন্ত জানা যায়নি যেহেতু কেন এটা হয়, তাই এই রোগটা কিউরেবল না, কিউর করা যায় না, পুরোপুরি ভালো হয় না। হ্যাঁ, কারণ কি, কারণ কেন এই সাবস্টেন্স ডিজেনারেশন হয় এটা যদি আমি জানতে পারতাম তাহলে আমি একটা ওষুধ আবিষ্কার করে ফেলতাম। তখন 20 দিন 10 দিন বা 1 মাস ওই ট্যাবলেটটা খেলেই পার্কিনসন ভালো হয়ে যেত। সেই সিচুয়েশনটা যেহেতু এখন নাই, তাই আমাদেরকে চিন্তা করতে হবে যে ডোপামিনের অভাব, তো ডোপামিন দিলাম, চিকিৎসা হয়ে গেল। লাইক ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা কি করি, যে ইনসুলিনের অভাব, আমরা ইনসুলিন দেই, এবং বেশিরভাগ মেডিসিন এটি কন্ট্রোলেবল একটি অসুখ, কিউর নাই কিন্তু চিকিৎসা আছে। আচ্ছা, আসলে কিন্তু মেডিসিন, ক্রনিক মেডিসিন ডিজিজের বেশিরভাগই কিন্তু এরকম, আমরা এক্স্যাক্টলি জানি না। মানে কেউ কি আছে যে হাইপারটেনশন, ডায়াবেটিস ঘরে ঘরে আসলে, থাইরয়েড, কেউ কি বলবে 1 মাস ওষুধ খেলে থাইরয়েড ভালো হয়ে যাবে, দীর্ঘমেয়াদী চিকিৎসা। সেম অনেক সময় রোগীরা যখন শুনে যে পার্কিনসন্স ডিজিজটা কিউরেবল না, তখন একটু পাজল হয়ে ওঠে। আমি বলি, লোক, সব ডিজিজই মোটামুটি ক্রনিক ডিজিজগুলি অ্যাকসেপ্ট, লাইক ইনফেকশন, আপনার সোর থ্রোট হয়েছে, ইনফেকশন হয়েছে 7 দিন, সেটিও স্যার আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের দিকেই আমরা যাচ্ছি আসলে। তো এজন্য, বাট ওয়ান থিং আমি আমার রোগীদেরকে অ্যাম্পল টাইম নিয়ে বোঝাই, সেটা হচ্ছে যে পার্কিনসন্স ডিজিজ যেহেতু ক্রনিক্যালি ক্ষয় হয়, গ্র্যাজুয়ালি ডোপামিনার্জিক সিস্টেমটা ক্ষয় হতে হতে পার্কিনসন্স ডিজিজটা প্রোগ্রেস হয়। বিজ্ঞানীরা উঠে পড়ে লেগে গেল কিভাবে এই প্রোগ্রেশনটাকে কমানো যায়। আমি তো ডিজেনারেশনকে স্টপ করতে পারবো না, কিন্তু আমি যদি ডিজেনারেশনের গতিটা কমিয়ে ফেলি, তাহলে তারা অ্যান্সার পেলো যে কিভাবে এটা করা যায়। তার অ্যান্সার পেলো, সেটা হচ্ছে এক্সারসাইজ। সো আমি আমার রোগীদেরকে এক্সারসাইজ এর উপর এমফাসাইজ দিয়ে তাদেরকে মেক শিওর করি যে তারা এক্সারসাইজ করে। সো এক্সারসাইজ করলে কি হবে, ধরুন আমার বয়স 80 বছর বয়সে আমার পার্কিনসন্স ডিজিজটা হলো, আমি যদি এক্সারসাইজ না করি 5 বছরের মধ্যে আমি শয্যাশায়ী হয়ে যাব। আর যদি আমি এক্সারসাইজ করি তাহলে এই গতিটাকে কমিয়ে কমিয়ে আমি রোগীদেরকে বলি, ধরুন আমি প্রার্থনা করি, প্রচেষ্টা করি আপনি 120 বছর বাঁচবেন। প্রার্থনাটা কি আর একটু বাড়িয়ে বলবো, রোগী হেসে বলে। সো যাই হোক, আমাদের টার্গেট হচ্ছে যে রোগীকে 110 বছর বাঁচিয়ে রাখা। আল্লাহ বাঁচাবে, কিন্তু প্রচেষ্টা আমরা চেষ্টা করব, রাইট। কিন্তু সে বিছানায় শয্যাশায়ী হবে না। এটা একমাত্র পথ হচ্ছে এক্সারসাইজ, 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 বেসড অন দ্য স্টাডি, বেসড অন দ্য রিসার্চ। আচ্ছা, তাহলে ট্রিটমেন্টের ক্ষেত্রে ডোপামিন দেওয়ার অনেক পথ আছে। কিছু কিছু আছে আপনি ডাইরেক্টলি ডোপামিন দিলেন, লাইক লিভোডোপা, কার্বিডোপা। কিছু কিছু আছে যে আপনি ডোপামিন বাড়াবেন শরীর, ব্রেইনের অন্যান্য সিস্টেমকে ইনফ্লুয়েন্স করে, লাইক মনে করেন কেউ বলে একটা এনজাইমকে ইনহিবিট করে, কেউ বলে যে ডোপামিন রিসিপ্টরকে স্টিমুলেট করে। যাই হোক, ওই ডিটেইলে আমি আমার রোগীদেরকে নিয়ে কিছু ঔষধ দিলেন, কিন্তু আমি রোগীদেরকে বলি যে ঔষধ খেলে আপনার সিমটম কমবে, কিন্তু আপনার প্রোগ্রেশন কমবে না। আচ্ছা, কিন্তু প্রোগ্রেশন কমবে হচ্ছে এক্সারসাইজ করে। কাজে আপনার লাইফে এক্সারসাইজ হচ্ছে প্রধান বন্ধু, আপনার এক্সারসাইজ হচ্ছে প্রধান বন্ধু। আরেকটা জিনিস হচ্ছে রিহ্যাবিলিটেশন, ফিজিক্যাল থেরাপি, অকুপেশনাল থেরাপি অ্যান্ড স্পিচ থেরাপি। এই দুইটা হচ্ছে আপনার জীবনের বন্ধু। আপনার জীবনের শত্রু হচ্ছে দুইটা, একটা হচ্ছে অলসতা। অলসতা আপনাকে এক্সারসাইজ থেকে বিমুখ রাখবে, ডিজিজটা বাড়বে, আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন। আর একটা শত্রু হচ্ছে কষা, কনস্টিপেশন। এইটা করলে যে ওষুধগুলো খাচ্ছেন সেটা কাজ করবে না। সো আমি এম্পল টাইম ব্যয় করি কষা যাতে না হয় আর অলস যাতে না হয়।